হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো স্বাধীনতা সংগ্রামের নারী। স্বাধীনতা সংগ্রামের নারী রচনাংশটি তোমাদের ক্লাস 7-এর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার 8ম পাঠে রয়েছে, যা তোমাদের থার্ড সামেটিভের সিলেবাসে থাকবে। তো প্রথমে তোমাদের স্বাধীনতা সংগ্রাম বলতে কি বোঝায় সেটা বলি, তারপর স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা কী ছিল তাও বলবো, শেষে পাঠ্য অংশটি পড়বো ও বুঝিয়ে দেব। বাকি প্রশ্ন উত্তরের ভিডিওটা কাল পোস্ট করে দেব। চলো তবে। আমাদের দেশ যেহেতু আগে ব্রিটিশের আন্ডারে ছিল এবং তার জন্যে এই স্বাধীন পাওয়ার জন্যে, স্বাধীনতা অর্জন করার জন্যে বহু বিপ্লবীরা যে সংগ্রাম করেছে, নিজের জীবন বলিদান দিয়েছেন, হ্যাঁ, তাদের যে সংগ্রামটা, সেটাকেই বলা হয় স্বাধীনতা সংগ্রাম। একদিনে তো এই স্বাধীনতা আসেনি, আজকে বহু বছরের প্রচেষ্টার ফল আমরা আজকে ভোগ করছি। তো ভারতের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার বিপ্লবী প্রাণ দিয়েছিলেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। অবশেষে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের স্বাধীনতা আন্দোলন সর্বস্তরের মানুষের মিলিত আন্দোলন করেছিল, যার ফলে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত বিভাগের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটো দেশ সৃষ্টি হয়। এবার তোমাদের মনে হতেই পারে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন ভারতের, তাদের মধ্যে কারা কারা দেশ স্বাধীন করবার জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। তো এখানে যদিও শত শত বিপ্লবীর নাম আসবে, তবুও যারা অগ্রগণ্য ছিলেন তাদের মধ্যে উল্লেখ করা যেতে পারে মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক ও ভগৎ সিংয়ের মতন মহামানবেরা। যদিও আবার একই কথা বলছি, যদিও শত শত স্বাধীনতা সংগ্রামীর জন্য আজ কিন্তু আমাদের দেশ স্বাধীন। এবার ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ছিল কীরকম? তো ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ছিল আন্দোলনের একটা উল্লেখযোগ্য এবং প্রভাবশালী দিক। বিভিন্ন অঞ্চলের ধর্ম এবং সামাজিক পটভূমির সর্বস্তরের নারীরা ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। এরকমই কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নারী ছিলেন কারা? মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, রমা দেবী চৌধুরী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কমলা দেবী চট্টোপাধ্যায়, সুচেতা কৃপালিনী, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপর বিকাজি কামা প্রমুখ। আরও আছেন, কিন্তু আমি আপাতত তোমাদের এই কজনের নামই বললাম। স্বাধীনতা সংগ্রামের নারী এই রচনাংশটি কমলা দাশগুপ্তের লেখা। ওনার সম্পর্কে একটু জেনে নিই আমরা। কমলা দাশগুপ্ত 1907 সালে জন্মগ্রহণ করেন এবং ওনার মৃত্যু হয় 2000 সালে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য বর্ণময় চরিত্র, উনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, কিন্তু প্রত্যক্ষভাবে সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছেন। সরাসরি ইনি কী করেছিলেন এবং অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্লবে অংশগ্রহণ করেছেন। গোপনে বিপ্লবীদের অস্ত্র সরবরাহ করতেন। একাধিকবার তিনি কারাবরণ করেছিলেন ব্রিটিশের হাতে, জেল খেটেছিলেন একাধিকবার। তার আত্মজীবনী রক্তের অক্ষরে প্রকাশিত হয়েছিল কত সালে? 1954 সালে তার আত্মজীবনীর নাম কি? রক্তের অক্ষরে। তিনি মন্দিরা পত্রিকা সম্পাদনা করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারী অংশগ্রহণ করেছিলেন তাদের জীবন ও লড়াইয়ের ইতিহাস রাখা রয়েছে তার স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী নামক গ্রন্থে। 1963 সালে সেটা প্রকাশ পেয়েছিল। পাঠ্য রচনাংশটি এই বই থেকেই নেওয়া। তাহলে আমরা কি জানলাম? যে আজকের যে রচনাংশটি স্বাধীনতা সংগ্রামের নারী, সেটা কমলা দাশগুপ্তের স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী নামক বই থেকে নেওয়া হয়েছে। তো এই বইয়ে উনি অনেক স্বাধীনতা সংগ্রামী নারীদের ভূমিকা লিখেছেন। তার মধ্যে দুজন নারীর কথা উনি এখানে বলেছেন। একজন ননিবালা দেবী, আরেকজন হলো
তু করিবালা দেবী। তো প্রথমে আমরা ননিবালা দেবী সম্পর্কে জেনে নিই। ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে হাওড়া জেলার বালিতে। দেশও সেখানেই। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী। 11 বছর বয়সে বিবাহের পর 16 বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছেই ফিরে আসেন। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। তাহলে এখানে প্রশ্ন হতে পারে উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কোথায়? তাহলে উনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে হাওড়া জেলার বালিতে। তার পিতার নাম কি? সূর্যকান্ত ব্যানার্জি। মাতার নাম কি? মা গিরিবালা দেবী। তো উনি কার কাছে দীক্ষা নিলেন? উনি বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা নিয়েছিলেন। সম্পর্কে তিনি ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। পলাতক অমর চ্যাটার্জি এবং কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি রিষড়াতে। পুলিশের দৃষ্টি পড়ল এখানেও। তাহলে অমর চ্যাটার্জি এবং কয়েকজন সহকর্মী যারা ছিলেন তাদেরকে তিনি কোথায় লুকিয়ে রেখেছিলেন? তিনি রিষড়াতে লুকিয়ে রেখেছিলেন, আশ্রয় দিয়েছিলেন। পুলিশের সেখানেও দৃষ্টি গেল। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। গ্রেপ্তার হন মানে ধরা পড়ে যান। গ্রেপ্তারের সময় রামবাবু একটা মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর। তখন এই যে কোথায় রেখেছে পিস্তলটা সেটা তো জানিয়ে যেতে পারেননি রামবাবু। ননিবালা দেবী কি করলেন? ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের বউ সেজে রামবাবুর সঙ্গে জেলে গেলেন। কি করলেন? জেলে যেয়ে উনি ওনার ইন্টারভিউ নিয়ে জেনে এলেন যে পিস্তলটা কোথায় রাখা আছে। 1915 সালে সে যুগ ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে একরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের সেন দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারতো না। তার মানে সেই সময় 1915 সাল, সেই সময় তখন বাঙালি বিধবা, তারপরে আবার পরের বউ সেজে জেলে গিয়ে পুলিশের দৃষ্টিকে ফাঁকি দিয়ে তারপরে কাজ যে হাসিল করা, মানে কাজটা ঠিক করে আসা, সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারতো না। পুলিশ তো নয়ই, কোনো সাধারণ মেয়েও কিন্তু কল্পনা করতে পারতো না। আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান। মানে আজকে যেটা সম্ভব হয় সেটা কিন্তু সেই সময় 1915 সালে সেটা মেয়েদের পক্ষে সম্ভব থাকতো না। তবুও তিনি সেই সময় ননিবালা দেবী উনি সেই কাজটা করে এসেছিলেন। সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। তিনি পথ দেখিয়েছেন, ভিত্তি গেঁথে গেছেন তাদের জন্য। মানে ননিবালা দেবী পরবর্তী যারা বিপ্লবী নারী তাদেরকে উনি পথ দেখিয়ে গেছেন এবং তাদের জন্য তিনি দৃষ্টান্ত তৈরি করে গেছেন। পুলিশ ক্রমে জানতে পারল যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, কিন্তু জানল না যে ইনিই রিষড়াতে ছিলেন আশ্রয়দাত্রী। মানে পুলিশ তারপর জেনে ফেললেন যে ননিবালা দেবী যিনি গেছিলেন পিস্তলটার খবর আনতে উনি রামবাবুর বউ নন। কিন্তু এটা জানতে পারল না যে উনি রিষড়াতে ছিলেন, ওই যে অমর চ্যাটার্জি বা কয়েকজন সহকর্মীকে রেখে দিয়েছিলেন উনি রিষড়াতে, সেটা কিন্তু জানতে পারল না। 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। রিষড়ার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। আবার ননিবালা দেবী এলেন গৃহকর্ত্রীর বেশে। 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। রিষড়ার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। আবার কি করলেন? আবার ননিবালা দেবী এলেন গৃহকর্ত্রীর বেশে। মানে ওখানে আবার উনি ওদের সাথেই আবার ভাড়া নিলেন, কেননা তখন কিন্তু মেয়েরা না থাকলে কাউকে ভাড়া দেওয়া হতো না। পলাতক হয়ে আছেন এখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। এরা কিন্তু এখানে মানে পালিয়ে আছেন। এদের সকলেরই মাথায়
অনেক হাজার টাকার হুলিয়া ছিল। তো হুলিয়া মানে মানে ওদের বিবরণ, সমস্ত বিবরণ দিয়ে সেগুলো সব জায়গায় টানিয়ে দেওয়া বা চতুর্দিকে সেটাকে মানে জানিয়ে দেওয়া। এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিশাচর কারা? যারা ওই রাতে ঘোরে তাদেরকে নিশাচর বলে। যেমন আমরা জানি বিভিন্ন নিশাচর পাখি বা প্রাণীদের কথা, তেমনি তাদের মতনই সারাদিন ঘরে কাটিয়ে দিত, তারপর শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, পুলিশ হয়রান হয়ে ফিরত। তার মানে যখনই পুলিশ জানতে পারত যে এখানে আছে কেউ, তখনই কী করতো, পুলিশ আসার আগেই তারা কী করতো, তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যেত। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানের কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। ননিবালা পলাতক হলেন। তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কর্ম উপলক্ষে যাচ্ছিলেন পেশোয়ার। বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে। ননিবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন। প্রায় 16-17 দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ার গেছেন, তখন ননিবালা দেবীর কলেরা চলছে 3 দিন যাবৎ। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তারপর দিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন সেখানে রেখে চালান করে দিল কাশীর জেলে। তখন তিনি প্রায় সেরে উঠেছেন। তাহলে পুলিশ খুঁজছিল চন্দননগরে, তখন ননিবালা দেবী পালিয়ে গেলেন। এবার কিভাবে পালাবেন? তার এক ছেলেবেলার বন্ধু ছিল, তার দাদা প্রবোধ মিত্র তার কাজের জায়গায় পেশোয়ার যাচ্ছিলেন। তো ও বাল্যবন্ধু তার দাদাকে অনেক বলে টোলে নিয়ে ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে বলল। ননিবালা দেবী এবার পেশোয়ার গেলেন, কিন্তু 16-17 দিন পরে পুলিশ খোঁজ পেয়ে গেল যে ওখানে আছে, পেশোয়ারে আছে। তারপর তাকে ধরতে চলে গেল। এবার তাকে পুলিশ ধরে ফেললো, কিন্তু তখন কি হচ্ছিল, তখন ননিবালা দেবীর কলেরা চলছিল। যাই হোক, প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তারপর তাকে পুলিশ ধরে নিয়ে এলো। এবার নিয়ে এসে কি করলো, কাশীর জেলে পাঠিয়ে দিল। তখন তিনি প্রায় সেরে উঠেছেন। কাশীতে আসার কয়েকদিন পরে প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করত। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, বলতেন কাউকে চেনেন না, কিছুই জানেন না। এবার কাশীতে আসার পর ওখানকার যে ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তাকে রেগুলার কি করতো, জেরা করতো। আর ননিবালা দেবী তো কিছুই বলতেন না, উনি সবই অস্বীকার করতেন, শুধু বলতেন কাউকেই চিনি না, আমি কাউকেই জানি না। কাশীর জেল পুরনো সেকেলে, সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরি ছিল। তাতে দরজা ছিল একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানালা দরজা ছিল না। ব্যর্থকাম জিতেন ব্যানার্জি 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখত। কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা। তবু মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারল না। তৃতীয় দিনে বন্ধ রাখলো তাকে আধ ঘন্টারও বেশি, প্রায় 45 মিনিট। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেখা গেল ননিবালা দেবী পড়ে আছেন মাটিতে জ্ঞানশূন্য। তাহলে বোঝো কিভাবে পানিশমেন্ট সেলটা কেমন ছিল। যেখানে শাস্তি দেওয়া হতো সেখানে কোনো একটা দরজা ছিল, কিন্তু সেখানে কোনো আলো বাতাস কিচ্ছু ছিল না। জিতেন ব্যানার্জি তো ওনাকে দিয়ে কোনো স্বীকার করাতেই পারছিলেন না বলে কি করলেন, ওকে শাস্তি দেওয়ার জন্য প্রতিদিন আধ ঘন্টা করে ওই ঘরটার মধ্যে রেখে দিত। আর রেখে দেওয়ার পর তারপরে বের করে নিয়ে আসার পর তারপরে তবুও তিনি কিচ্ছু বলতেন না। তারপরে যখন এইভাবে দেখলেন যে কিছুই বলছে না, তারপরে তৃতীয় দিন কি করলো, আধ ঘন্টার বেশি 45 মিনিট ধরে ওনাকে ওই ঘরে রেখে দেওয়া হলো। মানে ওর যেন চূড়ান্ত এটা শাস্তি হয়ে যায় এবং তারপরে বেরিয়ে নিয়ে যেন সব বলে দেয়। কিন্তু তালা খুলে দেখা গেল যে ননিবালা দেবী পড়ে আছেন মাটিতে জ্ঞানশূন্য।
হাল ছেড়ে দিয়ে পুলিশ ননিবালা দেবীকে কাশি থেকে নিয়ে এলো এবার কলকাতা প্রেসিডেন্সি জেলে। সেখানে গিয়ে তিনি কি করলেন, খাওয়া বন্ধ করে দিলেন। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করত। আবার সেখানে আরেকজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট সে গোল্ডি তাকে জেরা করত। আপনাকে এখানেই থাকতে হবে, কি করলে খাবেন, যা চাইবো তাই করবেন, করব, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো, আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা তখনই দরখাস্ত লিখে দিলেন। তাহলে পরে যখন ওই গোল্ডি ওকে জেরা করছিল, বলছে এখানে তো তোমাকে থাকতে হবে, তো কি করলে খাবেন আপনি? তখন বলছে যা যা চাইবো তাই দেবেন। বলছে হ্যাঁ দেব, তাহলে আমাকে বাগবাজারে যে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে, তার মানে সারদা মায়ের কাছে রেখে আসো, তাহলে পরে আমি খাবো। বলছে তাহলে দরখাস্ত লিখে দাও, অ্যাপ্লিকেশন করে দাও। ননিবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিল। এবার গোল্ডি সেটা নিয়ে কি করলো, সঙ্গে সঙ্গে সেটাকে ছিঁড়ে তারপর সেটা কি করলো, ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। অমনি যেন বারুদে আগুন পড়ল। আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। দ্বিতীয় চর মারবার আগে অন্য সিআইডি কর্মচারীরা তার উদ্যত হাতকে চেপে ধরে রাখল। পিসিমা করেন কি? অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে তখন ননিবালা দেবীর ভিতর থেকে। মানে যখন ওই রকম কাগজটা ছিঁড়ে দিল, সঙ্গে সঙ্গে কী করলো ননিবালা দেবী, উনি কী করলেন, গোল্ডির মুখে জোরে এক চর বসিয়ে দিলেন। আর একটা চর মারতে যাবে, তখন অন্যান্য যারা সিআইডি কর্মচারী ছিল তারা তার হাতটাকে চেপে ধরে রাখলো। বলছে পিসিমা করেন কি? আর এদিকে ননিবালা দেবী তো রাগে ফেটে পড়ছেন। ছিঁড়ে ফেলবে তো আমাকে দরখাস্ত লিখতে বলেছিল কেন? আমাদের দেশে মানুষের কোনো মান সম্মান থাকতে নেই? বলছে যে যদি ছিঁড়েই ফেলবে তাহলে আমাকে দরখাস্ত লিখতে বলেছিল কেন? তা আমাদের দেশের কোনো মানুষের কোনো মান সম্মান নেই? 2 বছর এইভাবে বন্দি জীবন কাটিয়ে দিলেন তিনি। 1919 সালের এক প্রাতে এলো ননিবালা দেবীর মুক্তির আদেশ। তাহলে ওই প্রেসিডেন্সি জেলে ওকে 2 বছর রেখে দেওয়া হলো। তারপরে 1919 সালে তাকে একদিন সকালবেলায় তার মুক্তির আদেশ এলো। বাইরে এসে তার মাথা গুজবারও স্থান মিলল না। সকলেই পুলিশকে ভয় পায়। বহুদিন ধরে চলেছিল অনেক উলটপালট আর ভাঙাগড়া। তারপর একটা আধখুপচি ঘর ভাড়া করে নিজের জীবনে শূন্য সম্বল নিয়ে আত্মীয় স্বজনের অনাদর ও লাঞ্ছনা এবং দারিদ্র্যের মধ্যেও পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে কাটিয়ে চলেছিলেন তিনি বছরের পর বছর। যে মেঘের আত্মদানে পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়েছিল কত অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা, এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে উনি তো যেদিন ছাড়া পেলেন, তারপরে বাইরে এসে কেউ তাকে আশ্রয় দেয়নি, কেউ দেয়নি তাকে। উনি কি করলেন, একটা ঘর ভাড়া করলেন, ছোট একটা ঘর ভাড়া করে বাকি জীবনটা কাটিয়ে দিলেন। এবং আত্মীয় স্বজনরাও তাকে কেউ কিন্তু নিয়ে গেল না বা কিছু করলো না, তবুও কিন্তু উনি কি মাথা উঁচু করে কাটিয়ে দিয়েছেন। তাহলে ওনার যে আত্মদান সেটা কিন্তু পরের দিকে যে প্রচুর, এটা একটা কর্মপ্রেরণা, উনি একটা দৃষ্টান্ত রেখে গেছেন। তারপরের দিকে প্রচুর মেয়েরা এই স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছিলেন। দুকড়িবালা দেবী 1887 সালে, বাংলা 1294, 6 শ্রাবণ। দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে। পিতা নীলমণি চট্টোপাধ্যায় এবং মাতা কমলকামিনী দেবী। স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী। তাহলে দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেন কোথায়? বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে। পিতামাতা কে ছিলেন? পিতা ছিলেন নীলমণি চট্টোপাধ্যায় এবং মাতা কমলকামিনী দেবী, এবং ওনার স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী। তার বোনপোর নাম নিবারণ ঘটক। তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র। মাসিমা দুকড়িবালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন। বোনপো মানে এখানে বোনের ছেলে।
তো দুকড়িবালার বোনপোর নাম ছিল কি? নিবারণ ঘটক। তিনি কি ছিলেন? তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র। এবার মাসিমা দুকড়িবালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন। বোনপো প্রায়ই তার বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে আসেন। স্বদেশি বই, বেআইনি বই লুকিয়ে পড়বার আড্ডা ছিল মাসিমার বাড়ি। তাহলে নিবারণ ঘটক কি করতেন? প্রায়ই তার মাসিমার বাড়িতে, মানে দুকড়িবালা দেবীর বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে আসতেন। স্বদেশি বই, বেআইনি বই লুকিয়ে লুকিয়ে পড়বার আড্ডা ছিল ওই দুকড়িবালার দেবীর বাড়ি। বললেন, এবার আমায় দলে নিয়ে নাও। বোনপো নিবারণ বললেন, তুমি কি এ পথে আসতে পারবে মাসিমা? এমন বিপদের মুখে পা বাড়াতে নাইবা এলে। সিংহী গর্জে উঠে বললেন, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমার মাও পারে। দুকড়িবালা দেবী বললেন, এবার আমায় দলে নিয়ে নাও। কিন্তু নিবারণ ঘটক রাজি নন। কি বললেন? তুমি কি এ পথে আসতে পারবে মাসিমা? এমন বিপদের মুখে পা বাড়াতে নাইবা এলে। তখন উনি সিংহের মতো গর্জন করে বলে উঠলেন, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তাহলে তোমার মাও পারে, মানে দুকড়িবালা দেবীও পারেন। একদিন বোনপো নিবারণ 7টা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুকড়িবালা দেবীকে। এগুলো ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস। একদিন কি করলেন নিবারণ ঘটক? 7টা পিস্তল, মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুকড়িবালা দেবীকে। তো এই মশার পিস্তল হলো এক ধরনের পিস্তল। এগুলো ছিল কোন কোম্পানির? রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস। এই চুরির কাহিনী ছিল অভিনব। 1914 সালের 26 আগস্ট রডা কোম্পানির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজঘাটে যান। তিনি 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 7টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। 6খানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। একটি গাড়ির গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হয়। সেই গাড়িটিতে 9টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে 50টি মশার পিস্তল। মালগুলো পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয়। এই যে মশার পিস্তলগুলো চুরি করে আনা, সেগুলোর যে কাহিনীটা ছিল সেটা একটা অভিনব ছিল। কি ছিল সেটা? 1914 সালের 26 আগস্ট যে রডা কোম্পানির যে জেটি সরকার শ্রীশ মিত্র, উনি বড় সাহেবের হুকুম মতো মালপত্র নিয়ে খালাস করতে জাহাজঘাটে চলে যান। 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 7টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। এবার 6খানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেয়। কিন্তু গাড়ির গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হয়। একটি গাড়ির মধ্যে গাড়োয়ানের, মানে গাড়ির গাড়োয়ান হিসাবে কে ছিলেন? বিপ্লবী হরিদাস দত্ত। তিনি গাড়িটিকে নিয়ে উধাও হয়ে যান। সেই গাড়িতে কি ছিল? 9টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে 50টি মশার পিস্তল। তারপরে এইগুলো সব বিপ্লবীদের বিভিন্ন জায়গায় সব পাঠিয়ে দেওয়া হয়। 1917 সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে। তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল। শতজেরা তো মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছে তাকে পিস্তলগুলো। তাহলে 1917 সালের কি হলো? জানুয়ারি মাসে একদিন পুলিশ এসে দুকড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেললো। তল্লাশিতে সেই যে 7টা মশার পিস্তল লুকিয়ে রাখা ছিল সেগুলো পেয়ে গেল। এবং হাজারবার জেরা করেও বা শতজেরাতেও, মানে শত শতবার জেরা করেও মাসিমার মুখ থেকে কিন্তু একটা কথাও বের করতে পারলো না যে কে দিয়েছে তাকে এই পিস্তলগুলো। গ্রামের মেয়ে, গ্রামের বউ দুকড়িবালা দেবী কোলের শিশু বাড়িতে রেখে চলে গেলেন পুলিশের সঙ্গে। তাহলে দুকড়িবালা দেবী ছিলেন গ্রামের মেয়ে বা গ্রামেরই বউ ছিলেন। তিনি কি করলেন? তিনি কোলের যে বাচ্চা বা শিশুকে বাড়িতে রেখে উনি পুলিশের সঙ্গে চলে গেলেন। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের রায়ে দুকড়িবালা দেবীর সাজা হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড। এবার তার বিচারের ফল যেটা হলো, ওনাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বন্দি জীবনের অসহ্য পরিবেশের মধ্যে থেকেও প্রতিদিন আধমন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন তিনি ভালোই আছেন, তার জন্য যেন তারা চিন্তা না করেন।
শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, শিশুরা যেন না কাঁদে। এই যে সশ্রম কারাদণ্ড হয়েছিল দুকড়িবালা দেবীর, তো উনি সেই বন্দি জীবনটা ছিল অসহ্য পরিবেশ, এবং প্রতিদিন তাকে আধমন করে ডাল ভাঙতে হতো। তবুও তিনি বাবাকে চিঠি লিখেছিলেন কি, যে তিনি ভালো আছেন, তার জন্য যেন চিন্তা না করে, শুধু যেন বাচ্চাদের দিকে দেখে, বাচ্চারা যেন না কাঁদে। এমনই ছিলেন তখনকার দিনের অগ্রগামী নারী সৈনিকেরা। মুক্তি পেয়েছিলেন তিনি 1918 সালের ডিসেম্বর মাসে, সম্ভবত 1970 সালে তার মৃত্যু হয়। এই যে আমরা ননিবালা দেবী বা দুকড়িবালা দেবীর সম্পর্কে জানলাম, এইরকমই তখনকার দিনের যত স্বাধীনতা সংগ্রামে নারীরা ছিলেন, সবাই এই টাইপেরই ছিলেন। এই ধরনের নারী সৈনিক বা যারা স্বাধীনতা সংগ্রামে অগ্রগামী ছিলেন বা অগ্রগণ্য ছিলেন, তারা ছিলেন বলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ এই পর্যন্তই। কাল হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিওটা পোস্ট করে দেব।